কথা না বাড়িয়ে শুরু করা যাক। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালোর তলে আছেন। আমি সাগর হাসান, সাতক্ষীরা সদর থেকে। এই ঘটনাটা ঘটে আমাদের এলাকার এক বড় ভাইয়ের সাথে। সালটা ঠিক মনে নেই, তবে 2011-12 সালের দিকের হবে। সরাসরি ঘটনায় যেতে চাই, তার আগে বলে দিচ্ছি ঘটনার নামগুলো আমি আমার নামেই দিচ্ছি, কারণ যার সাথে ঘটেছে তার সমস্যা হতে পারে। সাতক্ষীরার ছোট এক গ্রাম, নাম পায়রাডাঙ্গা। আধা শহর আধা গ্রাম বলা চলে। গ্রামে রাতে সাধারণত কেউ একা বের হয় না, বিশেষ করে যমুনা ব্রিজ পার হয়ে যে কাঁচা রাস্তা ধরে বাঁশঝাড় পেরিয়ে যেতে হয়, সেখানে নাকি কিছু দেখা যায়। মানুষ বলে ভূতের রাস্তা, কিন্তু শহর ফেরত যুবক রনি এসব কুসংস্কারে বিশ্বাস করে না। সে খুলনাতে লেখাপড়া করে, কিন্তু প্রতি শুক্রবারে গ্রামের বাড়ি আসে। সেদিন ছিল শুক্রবার রাত। বাস ছাড়তে দেরি হওয়ায় সে সাতক্ষীরায় পৌঁছায় 10টা 20-এ রাত তখন। তারপরে তার বোনের বাসা থেকে বাইক নিয়ে সেখান থেকে বাইক চালিয়ে সে গ্রামে ফেরে। 35 মিনিটের পথ, কিন্তু তখন রাস্তা ফাঁকা, নিস্তব্ধ আর ঝিরঝিরে হাওয়া বইছে। সে হেডফোনে গান শুনতে শুনতে বাইক চালাচ্ছিল, কিন্তু বাঁশঝাড়ের কাছে আসতেই বাইকের হেডলাইট হঠাৎ নিভে যায়, গানও বন্ধ হয়ে যায়। তার দেখা হয় একটা মহিলার সঙ্গে। সে ভেবেছিল এটা বাইকের হয়তো ইলেকট্রিক্যাল কোনো সমস্যা, সেই কারণেই বাইক চলছে না। হঠাৎ সে বুঝতে পারে রাস্তায় একজন মহিলা দাঁড়িয়ে আছে, সাদা শাড়ি পরে, চুল খোলা, মুখ নিচু। প্রথমে ভেবেছিল কোনো লোক হয়তো বিপদে পড়েছে। এগিয়ে গেল। আপনি ঠিক আছেন? এত রাত্রে একা? কোনো উত্তর নেই। সে আরো এক ধাপ এগোতেই অনুভব করে আশেপাশের বাতাস থেমে গেছে। কোনো পাখি, পোকা, এমনকি নিঃশ্বাসের শব্দও শোনা যাচ্ছে না। মহিলাটি মাথা তোলে। সে দেখে মহিলাটির মুখ নেই। সে চিৎকার করে ওঠে, বাইকে উঠে স্টার্ট দেওয়ার চেষ্টা করে, কিন্তু বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়। তখন হঠাৎ সে দেখে সেই মহিলা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। মাসুদ প্রাণপণে বাইক স্টার্ট দেওয়ার চেষ্টা করে। শেষমেশ বাইকটি গোঁ গোঁ শব্দে আবারও চলা শুরু করে। সে সর্বোচ্চ স্পিড তুলে ছুটতে থাকে। মিনিট 5 যাওয়ার পর তার কাঁধে ঠান্ডা একটা কিছুর স্পর্শ অনুভব করে। কি যেন হাত রেখেছে। সে পেছনে ফিরে তাকাতে সাহস পায় না, কিন্তু স্পষ্টভাবে দেখতে পায় বাইকের সাইড মিররে সেই সাদা শাড়ির মহিলা বসে আছে। মাসুদের শরীরে একটা ঠান্ডা স্রোত বয়ে যায়। সে চিৎকার দেবার চেষ্টা করে। একসময় বাইক উল্টে পড়ে যায়। পরদিন ফজরের সময় গ্রামের দুজন চাষি তাকে রাস্তায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। শরীর ঠান্ডা, মুখে ফেনা, চোখ খোলা, নিঃসাড়। তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তাররা প্রথমে স্ট্রোক ভাবলেও পরে মানসিক কোনো সমস্যা বা ট্রমা বলে ধরে নেয়। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার ঘটে। ওর শরীরে কোনো সাদা ছোপ পড়ে থাকে, যেটা কোনো ডাক্তার কি কারণে হয়েছে তার ব্যাখ্যা দিতে পারে না। 3 দিন পর জ্ঞান ফেরে। তার প্রথম কথা ছিল, ও আমার পেছনে বসে আছে, তার শরীর ঠান্ডা, মুখ নেই। তারপর সে কাঁদতে থাকে, আমার ভুল হয়ে গেছে, আমি বিশ্বাস করিনি। গ্রামের এক প্রবীণ মহিলা হাজেরা নানি বলেন, ওই বাঁশঝাড়ের রাস্তায় আগে এক বিধবা মহিলা থাকতেন। তার স্বামী শহরে কাজ করত। ফিরতে দেরি হয়ে গিয়েছিল তার এক রাতে। কিছু মানুষ তাকে নানাভাবে নির্যাতন করে। সেই মহিলা ওই বাঁশঝাড়ে সেই নির্যাতন সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। তারপর থেকে ওই রাস্তায় রাত 12টার পর কেউ গেলে সে আর ফিরে আসে না। আরো অনেকে বলেছে ওই মহিলার আত্মা আজও ঘুরে বেড়ায়, বিশেষ করে যারা মেয়েদের সম্মান করে না বা এই সমস্ত আরো নানান ঝামেলা করে, তাদেরকেই সে টার্গেট করে। যাই হোক, মাসুদ বা যার কথা বলছি সে পুরোপুরি বদলে যায়। সে বাইক চালানো ছেড়ে দেয় এবং সে মাঝে মাঝে বলতো যে ও আমাকে খুঁজছে। আমি জানি তার মা দোয়া, তাবিজ, হুজুর, ঝাড়ফুঁক সব করেছে, কিন্তু সে আর আগের মতো নেই। সে এখন খুলনায় থাকে না,
গ্রামের বাড়িতে মসজিদের পাশে থাকে, নিয়মিত নামাজ পড়ে, আর কাউকে ওই রাস্তায় যেতে দেয় না। ঘটনাটা আজও অনেকের কাছে রহস্য। কেউ কেউ বলে মানসিক রোগ, কেউ কেউ বলে কাকতালীয়, কিন্তু যারা নিজের চোখে তাকে সেই অবস্থায় দেখেছে তারা বলে সবকিছুর ব্যাখ্যা হয় না। আর ওই বাঁশঝাড়ের রাস্তাটার পাশেই ঘরবাড়ি হয়েছে, ল্যাম্পপোস্ট হয়েছে। তারপরও রাতে যখন রাস্তা ফাঁকা পড়ে থাকে, যখন ঘড়ির কাঁটা 12টা ছোঁয়, তখন বাতাসও থেমে যায় সেখানে। কিন্তু এখন আর কাউকে দেখা যায় না। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আমার নাম ইমন, আমার বাড়ি চট্টগ্রাম। তারপরে তিনি তার মোবাইল নাম্বার শেয়ার করেছেন। এরপর তিনি লিখছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? জানি আপনি সবসময় ভালোর দলে থাকেন। আমি আপনার নিয়মিত একজন লিসেনার। আমি স্টুডিওতে আসতে পারবো না, তাই ইমেইল করে পাঠালাম। আজ আমি আমার জীবনের একটি কাহিনী বলবো। যদি আমার কাহিনীটা আপনার ভালো লাগে তাহলে আপনি নিজের মুখে শোনাবেন। কাহিনীতে সরাসরি চলে যাই। তখনও স্কুলের গণ্ডি পার হয়নি। বাবা চট্টগ্রাম থেকে বদলি হয়েছেন। স্কুল জীবনের বন্ধুত্ব খুবই প্রগাঢ় হয়। বুকে কষ্ট নিয়ে এখানকার বন্ধুদের ছেড়ে যাচ্ছি। সৎ ও নিরপেক্ষ হিসেবে বাবার সুনাম ছিল, তাই সবার মনোকষ্ট, ফলে বন্ধু বিচ্ছেদ ও সবার কান্না দেখে মনটা খুবই খারাপ। যথারীতি যখন ঢাকা গাজীপুর পৌঁছালাম তখন অভ্যর্থনার জন্য লোকসমাবেশ। মালা দিয়ে বরণ বাবা মাকে। আমার মনটাকে বিশেষ ভালো করতে পারল না। বাড়িগুলোর দেয়াল বেতের, মেঝে পাকা, ছাদ, সুন্দর চত্বর, বড় গেট। গেট দিয়ে যখন ঢুকলাম তখন ভিন্ন ধর্মী বাড়ির প্যাটার্ন দেখে ভালোই লাগলো। একটু রাত হয়েছিল। খাওয়া দাওয়া করতে করতে বেশ রাত হয়ে গেল। ঘুমোতে যাব এমন সময় মনে হলো ছাদের পাটাতনে কে যেন কাউকে কোড়ার চাবুক মারছে, আর অজানা সেই মহিলা আত্মচিৎকার করছে। চমকে উঠলাম। শুধু যদি আমি শুনতাম তবে হয়তো বলবার ভুল ছিল বা শোনবার ভুল ছিল, কিন্তু না, শুধু আমি নই, বাড়ির সবাই শুনছে। আর সবাই ঘরের পাটাতনে একই শব্দ শুনতে পেয়েছে। 8 জন গার্ড বাইরে পাহারা দিচ্ছিল। বাবা ওদের জিজ্ঞেস করলেন ব্যাপারটা কি। তারা উত্তর দিয়ে বলল যে কে বা কারা এমনটি করছে তা তাদের জানা নেই। বাবা সাহসী দেখে 2 জন গার্ডকে ছাদের পাটাতনে উঠিয়ে দিলেন দেখবার জন্য। তারা বলল এর আগেও দেখেছে, কিছু চিহ্ন মাত্র পাওয়া যায়নি। এবারও উত্তরটা একই হলো। ঘটনার এখানেই কিন্তু শেষ নয়। এরপরে আমরা শুয়ে পড়ি বিছানায় যার যার ঘরে। তখন রাত 2টোর কম হবে না। মনে হলো যেন ঘাড়ের কাছে কারো নিঃশ্বাস ওঠানামা করছে, গলার কাছে কারো ঠান্ডা হাত অনুভব করলাম। আমার ছোট ভাইটা চিরকালই ভীতু। সে উঠে এলো আমার বিছানায়, নিজের ঘর ছেড়ে বলল আমি তোর সাথে ঘুমাবো। আমি বুঝলাম সে কেনই প্রস্তাব দিল। ওকে বুঝতে দিলাম না। বললাম বেশ, থাকো তুমি। যত দোয়া দুরুদ আমার জানা ছিল তা পড়ে বুকে ফু দিয়ে ঘুমিয়ে গেলাম। সকাল হলো। নামাজ পড়ে দেখলাম মা উঠান পেরিয়ে রান্নাঘরের দিকে যাচ্ছেন। বাবুর্চি চাচা অনেক আগেই এসে গেছেন। মাকে কিছু বললাম না। এভাবে কিছুদিন কেটে গেল। একই ঘটনা বলা যায় প্রায় প্রতিদিনই ঘটতে লাগলো। একদিন রাতে এমনটি ঘটবার সময় মনে হলো কি যেন ঠান্ডা হাত দিয়ে গলার চিকন হাড়টা খুলে নিল। রাতের বেলায় বিছানা ছেড়ে উঠে দেখার চেষ্টা করলাম না, তবে মনে মনে বুঝলাম বাংলোর বাইরে 8 জন গার্ড পাহারা দিচ্ছে, সুতরাং চোর ঢুকেছে এ কথা কোনো মতে বিশ্বাস করা যায় না। সকালে আজানের শব্দে ঘুম ভেঙে গেল। বিছানা থেকে পা নামাতেই মনে হলো কিসে যেন পা ঠেকল। নিচে চেয়ে দেখি কার্পেটের ওপর আমার ছোট ভাইয়ের গলার চিকন হাড় একটা পড়ে আছে। অল্প বয়স, তার উপর এমন অস্বাভাবিক ঘটনা। অস্বস্তি যে লাগেনি এমন কথা স্বীকার যদি না করি তাহলে মিথ্যাই বলা হবে। তাই প্রথম থেকে শুরু করে সেদিন যা ঘটল তা সবিস্তারে মাকে বললাম। ছোট ভাইকে বললাম হয়তো মা মনে করতেন তার মনের ভুল, ভীতু সে।
আমি বলায় মা বললেন, দেখি কি করা যায়। এইভাবে কয়েক মাস কেটে গেল। এর মধ্যে কোনো কোনো ঘটনা বিক্ষিপ্তভাবে ঘটেছে। এর মধ্যে আমার বাবুর্চি চাচার সাথে বেশ ভাব হয়ে গেছে। বাবুর্চি চাচাকে আমি প্রতি রাতের ঘটনা বলি। উনি মাথা নেড়ে বলেন, হ্যাঁ বাবুয়া, এ সবই সত্যি, এরকম ঘটনা সবই এখানে ঘটে। তখনও আমি বুঝিনি আরও এক অদ্ভুত ঘটনা ঘটতে চলেছে। তখন শীত এসে গেছে। নানি এসেছেন তার একমাত্র মেয়ে জামাইকে দেখতে। বাবার ছোটবেলায় তার মা মারা গিয়েছিলেন বলে নানিকে খুব ভালোবাসতেন। সে যাই হোক, পরের দিন বাবা গেলেন ব্যবসার কাজে। যদিও আমি সাধারণত বাবা কোথাও গেলে সঙ্গ ছাড়ি না, কিন্তু এবারে যেহেতু নানি এসেছেন সেহেতু গেলাম না। শীতের দিন সন্ধে হলে একটু টিপটিপ বৃষ্টি আর বাতাস বইতে শুরু করল। নানি হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন। রাত 10টা পার হয়ে গেছে, বাবা বাসায় নেই। শীতের রাত, তখনও টেলিভিশন চালু হয়নি। সবাই যার যার ঘরে শুয়ে পড়েছে আর বোধহয় ঘুমিয়েও পড়েছে। আশ্চর্য ঘটনা হচ্ছে, সেদিন ছোট ভাই, মা, নানি সবাই অসুস্থ। আমাকেও ঘুমোতে পাঠিয়ে দিয়েছে, যদিও আমি যেতে চাইনি। আমি একটা রহস্যের গল্পের বই পড়তে বসলাম। নামটা আজ মনে করতে পারছি না। মা বলতেন যে গল্পের বই না পড়লে অনেক কিছুই জানা যায় না, ভাষাও শেখা যায় না। ফলে ছোট থেকেই গল্পের বই পড়ার অভ্যেসটা আমি রপ্ত করে ফেলেছিলাম। সেই অভ্যেসটা আজও থেকে গেছে। বেশ রাত তখন, মনে হচ্ছিল নানি যেন ডাকছেন। উঠে গেলাম তার কাছে। গিয়ে দেখি তিনি অঘোরে ঘুমাচ্ছেন। ভাবলাম আমার ভুল। নানির ঘর থেকে ফিরে আসতে যাচ্ছি, এমন সময় মনে হলো মা ডাকছেন আমাকে। তাড়াতাড়ি গেলাম মার ঘরে, কিন্তু দেখি তিনিও ঘুমাচ্ছেন অঘোরে। ভাবলাম ভুল শুনছি, অর্থাৎ এখানে যদি উনি লিখতে হয়তো ভুল করেছেন। একবার তিনি নানির ডাক শুনেছেন, একবার মায়ের কাছ থেকে ডাক শুনেছেন। আবারও ফিরে এসে বিছানায় বসতে যাব, মনে হলো ছোট ভাই ডাকছে। তড়িঘড়ি করে তার ঘরের দিকে দ্রুত পায়ে এগুলাম। বসা আর হলো না। অবাক কাণ্ড, দেখি সেও ঘুমাচ্ছে। এই শীত রাতে আমার ঘাম ঝরতে শুরু করলো। এই হতে পারে না, এতবার আমি কানে ভুল শুনলাম, তা কি করে হয়? এটা একটা অস্বাভাবিক ঘটনা। এ কথা মনে হতেই বুকের ভেতরটা কেমন শিরশির করে উঠল। মুরব্বীদের বলতে শুনেছি, এরকম অবস্থায় ভয় পেলেই ক্ষতি। ওই অবস্থায় মনে হলো যতই অস্বাভাবিক ঘটনা হোক না কেন, ভয় পেলে চলবে না। তবে যাই বলি না কেন, মনে এটা কেমন জানি একটা অস্বস্তিকর অবস্থা। কিছুতেই কাটিয়ে উঠতে পারছি না এই আবেশটা। তখনও জানি না আমার জন্য আরও কি ভয়ঙ্কর ঘটনা অপেক্ষা করছে। ছোটবেলায় মার আঁচল ধরে ঘুরতে ঘুরতে মার মুখে শুনে আয়াতুল কুরসি মুখস্থ করে ফেলেছিলাম। মনে হলো ভাগ্যিস শিখেছিলাম। এর গুণ আর মাহাত্ম্য এমন যে কোনো দুষ্টু অশুভ কিছু কাছে ভিড়তে পারে না। দোয়াটা পড়ে বুকে ফুঁ দিলাম। মনে সাহস বাড়ল। নিজের ঘরে গিয়ে মনে হলো আমি খুবই ক্লান্ত, বসে থাকতে পারছি না, একটু টান টান হয়ে নেই। এই চিন্তা করে লেপের ভেতর ঢুকে গেলাম। বারবার উঠতে হতে পারে ভেবে মশারি টাঙাইনি। খানিক পরেই মনে হলো কে যেন আমার পায়ের কাছে বসল। সবাই অসুস্থ, বাইরে গার্ড, সব দরজা বন্ধ। কেমন করে কেই বা ঘরে ঢুকবে? এ কথা বলে মনে মনে লেপ দিয়ে ঢাকা মুখ আর খুললাম না। তবে মনের ভেতর থেকে কিছুতেই এই চিন্তা সরাতে পারলাম না, কেউ নিশ্চয়ই বসে আছে পায়ের কাছটায়। এরকম বারবার মনে হতে লাগলো। ঠিক তাই, লেপ থেকে মুখ একটু খুলে দেখি যে একজন মহিলা আমার দিকে চেয়ে হাসছে। মাথাটা তার ঘোমটা আর আমার পায়ের দিকটা খাটে বসে তিনি। আমাকে দেখে মুখটা আবার ঢেকে ফেলল। না না, ভয় পেলে চলবে না, ভয় পেলেই ক্ষতি। আমি ভয় পাবো না, বারবার বলছি। আর আয়াতুল কুরসি যত সূরা জানা ছিল সব পড়ে যাচ্ছি। শেষে একবার সাহস নিয়ে মারলাম লাথি, কিন্তু কিসে যে মারলাম অনুভব করতে পারলাম না। তখনই হাত পা হিম হয়ে আসলো। যতই আমি ভয় পেতে থাকি ততই বুকে সাহস আনার চেষ্টা করি। দোয়া দুরুদ সূরা পড়ি। লেপ ফাঁক করে চুপ করে দেখতে পাই আমার দিকে চেয়ে মিটিমিটি হাসছে সেই মহিলাটি। আমার ঘরের জানালা সেই ছোটবেলা থেকেই, কি শীত, কি গ্রীষ্ম, কি বর্ষা, অন্তত একটা হলেও খোলা থাকে। আমার এই ঘরের এই শীতেও একটা জানালা খোলা ছিল। জানালাটা দিয়ে একটা গন্ধরাজ ফুল গাছ দেখা যায়। ওটা লাগাই না, এজন্য ফুলের সুবাস ওই জানালাটা
দিয়ে আসে। মাঝে মাঝেই লেপ একটু ফাঁক করলে জানালা দিয়ে দেখবার চেষ্টা করি যদি গার্ডদের কোনো একজনকে দেখতে পাই। এইভাবে দীর্ঘ সময় কেটে যায়। অতিক্রান্ত দীর্ঘ সময়টা আমার জন্য ভয়ঙ্কর সময় বলে মনে হচ্ছিল। এমন সময় আজানের ধ্বনি শোনা গেল। অমনি মেয়েটি পায়ের কাছ থেকে উঠে জানালা দিয়ে বেরিয়ে গন্ধরাজ গাছটায় মিশে গেল। আমি বিমূঢ় বিস্ময়ে চেয়ে থাকলাম ওই অশরীরী মহিলার যাবার পথে। আমাদের মতো মানুষ তো জানালার রড ভেদ করে কিছুতে যাওয়া সম্ভব নয়। এমন ঘটনা মাকে না বললেই নয়। তাই নামাজ পড়ে মার ঘরে গেলাম। মাকে কিছু খাইয়ে ওষুধ খাওয়ালাম। তারপর ধীরে ধীরে ঘটনাটা খুলে বললাম। মা চুপ করে শুনে গেলেন, কিছু বললেন না। একটু বেলা হলে মা আর্দালিকে জিজ্ঞেস করলেন, আর্দালি মানে হচ্ছে কাজের মেয়ে, কোনো কামেল ফকিরের কথা তার জানা আছে কিনা, সে জানালে আসবে কিনা। সে জানালো যে সে একজনকে চেনে, টাকা পয়সা কিছুই নেয় না। মাঝে মাঝে উনি তার বাচ্চাদের তেল পড়া পানি পড়া দেন, তাবিজও দেন, কিন্তু একটা পয়সাও নেন না। সবারই উপকার হয়। তারা খুশি মনে কিছু দিতে চাইলেও উনি কিছু নেন না। বলেন, আমি আল্লাহর হুকুমেই আল্লাহর বান্দাদের সেবা করি, আমি যে কিছুতেই নিতে পারবো না। এমনকি যার চিকিৎসা করেন তার বাড়িতেও কিছু খান না। মা বললেন তার এমন লোকই চাই। ওনাকে খবর দিয়ে আনা হলো। মা তাকে কষ্ট দেওয়ার জন্য মাফ চাইলেন এবং পুরো ঘটনাটাই ধীরে ধীরে বললেন তাকে। উনি ঘটনা শুনতে শুনতে আমার কপালের দিকে তাকাতে লাগলেন। পরে ঘটনাটা যেখানে ঘটেছে সেই ঘরটা দেখতে চাইলেন। আমি তাকে নিয়ে গেলাম সেই ঘরে। উনি জানালার কাছে দাঁড়িয়ে গন্ধরাজ গাছটাতে খুব গভীরভাবে দেখতে লাগলেন। তারপর কিছু আমল করে গাছটার দিকে ও জানালায় ফু দিলেন। ঘুরে আমাকে নির্দেশ দিলেন এশার নামাজের সময় যেন আমি জানালাটা লাগিয়ে রাখি আর ফজরের নামাজের সময় যেন খুলে দেই। কেউ যদি জানালায় টোকা দেয় তাও যেন না খুলি। মায়ের কাছে ফিরে গেলেন তিনি। বললেন, আপনার ছেলে ভয় পেলে ক্ষতি হতো। আল্লাহর কালামের বরকত, ওইখানে ওই গাছের নিচে একটা মেয়েকে খুন করে পুঁতে রাখা হয়েছিল। কোনো এক মানুষ সেই খুনটা করেছিল। এখন মাটির সাথে সেই দেহ মিশে গেছে। এই বলে তিনি চলে গেলেন। আমরা সবাই হতভম্ব হয়ে বসে থাকলাম। বাবা বাসায় ফিরলেন। বাবাকে আমি সমস্ত ঘটনা বললাম। বাবা শুনে গেলেন মন দিয়ে। শুধু বললেন, উনি যা বলেছেন তা ঠিক ঠিক মতো মেনে চলো। তারপর প্রতিদিন জানালায় টোকা শুনতাম, কিন্তু জানালা আর খুলিনি। আসার পর আর কিছু ঘটেওনি। তবে ছাদের পাটাতনে কড়া নাড়ার শব্দ আর আর্তচিৎকার অব্যাহত ছিল, কিন্তু শ্বাস প্রশ্বাসের শব্দ আর গলায় ঠান্ডা হাতের স্পর্শের ঘটনা আর ঘটেনি। কিন্তু আমি ৩০ বছর আগে MA পাশ করে প্রায় ৩০ বছর অধ্যাপনা করার পরেও ঘটনার কথা ভুলতে পারিনি। রাসেল ভাই, ঘটনাটা এখানে শেষ। আমি জানি না আপনাদের কেমন লেগেছে। আপনাকে ধন্যবাদ, এবং যারা আমার ঘটনাটা শুনছেন তাদেরকেও ধন্যবাদ। আর আমার কাছে আরও ঘটনা আছে, আপনাকে দেব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন। থ্যাংক ইউ ভেরি মাচ এই চমৎকার ঘটনার জন্য। আসলে সত্যি কথা বলতে কি, এই ঘটনাটি খুবই অদ্ভুত লেগেছে আমার কাছে। আর আরও একটা বিষয় হচ্ছে যে, আপনি যেরকম বললেন যে সেই মেয়েটিরই হয়তো আর্তচিৎকার আপনি ওই বাসায় শুনতে পেতেন। ছাদে তাকে যে টর্চার করে মারা হয়েছিল, সেই আর্তচিৎকার জানান দিত যে মেয়েটি কি পাশবিক নির্যাতন তার উপর দিয়ে হয়েছিল এবং কি প্রচণ্ড কষ্ট পেয়েছিল। একই সাথে জানালায় টোকাও দিত সেই মেয়েটি, কারণ তার বাইরে যে গাছটি ছিল সেই গাছের নিচেই তাকে পুঁতে রাখা হয়েছিল। কবর না, পুঁতে রাখা হয়েছিল। সুতরাং এইরকম অস্বাভাবিক ঘটনা যে ঘটতেই পারে, এটা খুবই স্বাভাবিক। যাই হোক, আমরা ঘটনাটি শুনলাম। আশা করছি যে এইরকম ঘটনা আপনার কাছে আরও আছে। কাইন্ডলি আমাদের আপনার পরবর্তী ঘটনা পাঠিয়ে দেবেন। থ্যাংক ইউ। সম্পূর্ণ নিজের সাথে ঘটে যাওয়া একটা বাস্তব ঘটনা জানাবো আপনাদের। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার কাছে এমন কিছু ঘটনা আছে যা আমি পাঠাতে চাই, কিন্তু সাহস করে উঠতে পারি না। শোনাবেন কিনা এই ভেবে। যদি পড়ে শোনান তাহলে অবশ্যই পাঠাবো, এবং পড়ে শোনালে আমাকে অবশ্যই জানাবেন। তারপরে তিনি তার ফোন নাম্বার এবং তার ফেসবুক ইউজার নেম দিয়েছেন। চলে যাচ্ছি ঘটনায়। শুধুই কি স্বপ্ন? ২০ জুন রাত ১২টা। যথারীতি খাওয়া দাওয়া করে এসে বিছানায় গা এলিয়ে দিলাম। সারাদিন ভীষণ ক্লান্তির মধ্যে কেটেছে। শুনেছি ক্লান্তি পেলে নাকি মানুষের প্রচণ্ড ঘুম পায়। আমার ক্ষেত্রে এর ব্যতিক্রম কিছু হলো না। নোটিফিকেশন মেসেজ চেক করে ঘুমিয়ে পড়লাম। মনে হয় রাত
1:20 বা 30 মিনিটে, ঠিক মনে নেই। কতক্ষণ ঘুমিয়েছি জানি না। ঘুম থেকে ডেকে তুলল 3টা বাচ্চা মেয়ে, বয়স 4 বা 5 বছরের আশেপাশে। ঘুম থেকে উঠে বুঝতে পারলাম না এরা কিভাবে আমার ঘরে আসলো। আমি তো দরজা বন্ধ রেখেছিলাম। ভাবলাম ক্লান্তিতে হয়তো দরজাটা বন্ধ করিনি। উঠে বসে কোনো মতে ওদের জিজ্ঞেস করলাম, কে তোমরা? কি জন্য ডেকেছ? তারা আমাকে কি বলল জানি না, তবে এইটুকু মনে আছে তারা আমাকে তাদের সাথে যাওয়ার জন্য বলেছিল। এত ছোট ছোট বাচ্চা কাউকে ডাকছে, বাধ্য করছে যেতে। উঠলাম। উঠে দেখি 3:44 বাজে। আজব, এই সময় কেউ ঘুম থেকে ওঠে নাকি? তখনও শরীরে ক্লান্তি মিশে আছে। উঠে তাদের সাথে যাব এমন সময় একটা মেয়ে বলল, ভাইয়া আপনার ব্যাগটা নিয়ে যেতে হবে। আমি অত কিছু না ভেবে ব্যাগটা ঘাড়ে নিয়ে রওনা দিলাম তাদের সাথে। গন্তব্য আমার পড়া সেই প্রাথমিক বিদ্যালয়। এই স্কুল নিয়ে অনেক স্মৃতি আছে আমার মনে। এখন অবশ্যই স্কুলটা অনেক অন্যরকম হয়ে গেছে, দেখতে অনেক সুন্দর লাগে। যাই হোক, আমি কিছু ভাবলাম না, কেন জানি না, হয়তো ভাবার মতো শক্তিই ছিল না। ওদের সাথে হাঁটতে হাঁটতে স্কুলের সামনে গেলাম। বলে রাখি, যখন ওই স্কুলে পড়তাম তখন স্কুলের গেট ছিল না, খোলামেলা ছিল। স্কুলে ঢুকতাম সামনে দিয়ে আর বের হতাম পেছন দিয়ে। সেদিন কেন জানি না স্কুলের পেছন দিয়ে ঢুকলাম। ঢুকে দেখি স্কুলের মাঠে মাটি রাখা। মনে হয় স্কুলের মাঠ ভরাট করা হচ্ছে। মাটি অনেকটা পাহাড়ের শেপে রাখা। মাটির ওপরে আমার চোখ গেল, কিছু একটা ওখানে আছে। কি আছে জানি না, তবে কিছু একটা। আমি এগিয়ে গিয়ে ওই জিনিসটা ভালো করে দেখলাম। জিনিসটার বর্ণনা মনে করতে পারছি না কোনোভাবেই। অনেকটা গলিত লাভার মতো, কিন্তু গরম নয়। জিনিসটা কি বোঝার জন্য হাতে নিয়ে দাঁড়ানো মাত্রই একটা শক খেলাম, অনেকটা ইলেকট্রিক শকের মতোই। চোখের পলক ফেলতেই দেখলাম আমি আর স্কুলে নেই। কোন জায়গা সেটা বুঝতে পারছি না। চারিদিকে অন্ধকার, প্রচণ্ড অন্ধকার, আশেপাশে অনেক চিৎকার। হঠাৎ আমার হাতের জিনিসটা ভারী হতে লাগলো। কতক্ষণ ধরেছিলাম জানি না। হাত থেকে পড়ে যাওয়া মাত্রই আমি আবিষ্কার করলাম আমি স্কুলে। কিছু বোঝার ক্ষমতা আমার মধ্যে ছিল না। পেছন ফিরে তাকাতেই দেখলাম 3টা মেয়ে নেই। হয়তো আমাকে স্কুলে আসতে দেখে ওরা দৌড়ে কোথাও চলে গেছে। বাচ্চা মেয়ে বলে কথা, তবে স্কুলটার ভেতরে ঢুকে দেখি সেই পুরনো স্কুল, একদম আগের মতো। এখন আমাকে কে ডেকে পাঠিয়েছে তাকে খুঁজতে হবে। মনে হয় টিচার ডেকে পাঠিয়েছে। কিন্তু এ কি, পুরো স্কুল যেন শান্ত হয়ে আছে। ক্লাসরুমগুলোর দরজা খোলা, বেঞ্চে বই রাখা, এলোমেলোভাবে সবকিছু। কেউ নেই। অফিসের দিকে এগিয়ে যাচ্ছি আর ভাবছি কি হচ্ছে এসব, কি হচ্ছে আমার সাথে। ভেবে কোনো কিছুই কুল কিনারা পাচ্ছি না। গেলাম অফিস কক্ষের দিকে। দরজাটা খোলা। ভেতরে ঢুকে দেখি প্রধান শিক্ষক টেবিলে মাথা দিয়ে ঘুমোচ্ছেন। এরকম হওয়ার কথা না, তাই গিয়ে ডাকলাম ওনাকে। অনেক ডাকাডাকির পরেও উনি না ওঠায় আমি বুঝতে পারলাম ঘুমাচ্ছেন না, উনি অজ্ঞান হয়ে গেছেন। আমি আমার ব্যাগ থেকে পানির বোতল বের করে ওনার নাকের কাছে ধরলাম। কেন যেন পানি ওনার মাথায় দিলাম না, মুখে দিলাম না। ওনার হুঁশ ফিরতেই আমাকে দেখে অবাক হয়ে বলল, আমি এখানে কেন? একে তো ঘুম থেকে উঠেই ক্লান্ত শরীর নিয়ে এসেছি আমি, তার উপরে এমন অবস্থায় পড়ার কারণে কিছুটা রাগও হলাম। রাগ দমিয়ে রেখে বললাম, আপনি তো ডাকতে পাঠিয়েছেন, আর স্কুলের এই অবস্থা কেন? বাকিরা কোথায়? আর আপনি এরকম অজ্ঞান হয়ে আছেন কেন? প্রধান শিক্ষক আমাকে বললেন, স্কুলে একটা সমস্যা হয়েছে। স্কুলে কোনো একটা অন্তঃসত্ত্বা মহিলা আসার পরেই যত সমস্যার সৃষ্টি। কিন্তু স্কুলে কেউ নেই, কেন নেই উনিও জানেন না। ওনার শুধু মনে আছে মহিলাটা এসেই বলল যত তাড়াতাড়ি সম্ভব সবাই স্কুল থেকে বেরিয়ে যান, আর কেউ যেন স্কুলের আশেপাশে না আসে। এই বলে উনি 2য় তলার রুমে চলে যান। তবে আমাকে কে ডেকেছে তা তিনি জানেন না। 2য় তলায় একটাই রুম। ছোটবেলায় এই রুমে যেতে অনেক ভয় পেতাম, কারণ স্কুলের সামনের গাছটা। এই গাছের ওপরের রুমে আলো খুব কমই পৌঁছাতো। দিনের বেলাতেও কেমন ঘুটঘুটে অন্ধকার।
প্রধান শিক্ষকের এমন কথা শুনে আমি কিছুটা অবাক হলেও বললাম, আমি তবে চলে যাই, হয়তো কেউ ডেকেছে আমাকে, কিন্তু চলে গেছে। কেন জানো উনি আমাকে কিছুই বললেন না। আমি বের হয়ে এলাম রুম থেকে। এসে মনে হলো আমি আমার ব্যাগটা ওই টেবিলের উপরে রেখে এসেছি। ভেতরে ঢুকে দেখি প্রধান শিক্ষক সেখানে নেই। অবাক হয়ে আমি আমার ব্যাগটা নিয়ে পেছন ফিরে চলে আসলাম বাইরে। কিন্তু কি একটা যেন আমাকে টানছে দ্বিতীয় তলার রুমে, যেন আমাকে দেখতেই হবে ওপরে কে আছে আর কেই বা আমাকে ডেকে এনেছে। ভয় একটু পেলেও আমি এগিয়ে গেলাম সিঁড়ির দিকে। 1 পা 2 পা করে উঠলাম দ্বিতীয় তলায়। দরজা এখানে ছিল, চাপ দিতেই খুলে গেল। দেখলাম অপরূপ সুন্দরী এক মহিলা বসে আছেন একটি কোণায়। আমাকে দেখেই বলল, তোমার জন্যই অপেক্ষা করছি অনেকক্ষণ থেকে, আমাকে সাহায্য করো। এই বলে উঠতে চেষ্টা করলো। আমি মানা করলাম যে ওঠার দরকার নেই। আসলে এমন দৃশ্য দেখে যে কারোরই মনুষ্যত্ব জেগে উঠবে। একটা অসুস্থ মানুষ, এবং একজন এরকম অসুস্থ মানুষকে কেউ অবজ্ঞা করতে পারে না। আমি ওনাকে বললাম, চলুন আপনাকে হাসপাতালে নিয়ে যাই, আপনি বসুন, আমি কোনো গাড়ি পাই কিনা দেখে নিচে। উনি আমাকে বললেন হাসপাতালে নাকি তিনি যাবেন না, আর নিচে কোনো গাড়িও নাকি আমি পাবো না। কিন্তু কেন পাবো না জিজ্ঞেস করাতে তিনি বললেন, এখন এই জায়গায় শুধু তিনি আর আমিই আছি, আর কেউ নেই। অবাক হওয়ার মতো কথা হলেও ব্যাপারটা আমি লক্ষ্য করেছি, নিচে কেউ নেই। তাই আর কথা না বাড়িয়ে তাকে বললাম যে, কিভাবে আপনাকে সাহায্য করব বলুন। আমি অনেকটা ঘোরের মধ্যে আছি, চিন্তা শক্তি নেই বললেই চলে। উনি আমাকে বলতে শুরু করলেন, উনি আসলে কোনো মানুষ না, উনি একজন জিন, উনি অন্তঃসত্ত্বা, কিন্তু ওনার ডেলিভারিতে বাধা দেবে গোল। এর কারণ হচ্ছে ওনার সন্তানেরা এক অদ্ভুত ক্ষমতা নিয়ে জন্মাবে, যারা চাইলেই গোলদের হত্যা করতে পারবে। এদের শক্তি গোলদের চেয়ে অনেক বেশি। এরা জন্মগ্রহণ করলে এদের কেউই মরতে পারবে না। তাই জন্মের আগেই এদের মরার পরিকল্পনা করেছে গোলের একটি দল। আমি আঁতকে উঠলাম গোলের নাম শুনে। প্রাক ইসলামিক যুগে মানুষেরা অনেক বেশি জাদুবিদ্যা ও কালো জাদুতে সম্পৃক্ত ছিল, যার কারণে শয়তান বা খারাপ জিনদের সাথে এদের যথেষ্ট পরিচিতি ছিল। ইসলামিক বিভিন্ন লোককথা সহ বিভিন্ন দেশের বিভিন্ন সংস্কৃতি ও ইসলামিক বই এবং অনেক ইসলামিক স্কলারদের কাছে বিভিন্ন প্রজাতির বিভিন্ন শ্রেণীর জিনদের অস্তিত্বের কথা শোনা যায়। আর গোল হচ্ছে জিনদের মধ্যে সবচেয়ে শক্তিশালী জিন। এরা ভীষণ ভয়ঙ্কর ধরনের জিন। মধ্যপ্রাচ্য ও এশিয়া সহ পৃথিবীর বিভিন্ন স্থানে এদের অস্তিত্ব বিরাজমান। এদেরকে যে সকল স্থানে দেখা যায় সেই সকল স্থানে এদের অস্তিত্ব বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায় কবরস্থানে। হ্যাঁ, এই কবরস্থানে বেশিরভাগ ক্ষেত্রে এদের অস্তিত্ব মেলে। আর এই স্থানটিকে আমরা অনেকেই পবিত্র বলেই জানি। আমরা মনে করি কবরস্থানে কোনো খারাপ কিছু ঘটতে পারে না। মুসলমানদের কবরস্থান অবশ্যই একটা পবিত্র স্থান, তবে সব সময়ের জন্য কি? রাতের অন্ধকারে, ভর দুপুরে, সন্ধ্যের আগে? আমি জানি না। গোলদের প্রধান ও পছন্দের খাবারের মধ্যে অন্যতম হল মানুষের লাশ। এরা মানুষের রক্ত ও মাংস খেতে পছন্দ করে। অনেক সময় কবর থেকে তাজা লাশ উঠিয়ে খায়। লাশবাহী যানবাহনে মাঝে মাঝে এদের দেখা যায়। সুযোগ পেলেই তারা লাশ খেতে দ্বিধা করে না। একটা লাশ খাবার জন্য এরা নাকি একাধিক তাজা প্রাণকেও লাশে পরিণত করতে পারে। তবে কবরস্থান ছাড়াও এদের নিজস্ব কিছু অঞ্চল থাকে যেখানে তারা সাধারণ মানুষের আনাগোনা পছন্দ করে না। সেসব অঞ্চলে বা সেসব জায়গায় কেউ না বুঝে ঢুকে পড়লে আর রক্ষা নেই। কিন্তু এদের হাত থেকে আমি এই মহিলাকে রক্ষা করব কিভাবে? আমি জানি না। এদের সামনে আমি 1 সেকেন্ডও টিকতে পারবো না। কি আর করার? এই ভদ্র মহিলাকে তো একা রেখেও যেতে পারছি না। বলে রাখা ভালো যে এই গোল জিনেরা জাদুকর, জাদুবিদ্যায় পারদর্শী। রাতের অন্ধকারে যখন এদেরকে দেখা যায় তখন এদেরকে গোল বলা হয়, আর দিনে দেখলে এদেরকে সিলাহ বলা হয়। তো মহিলাটিকে দেখে আমার কেন যেন মায়া হলো। আমি কোনো কিছু না ভেবেই বললাম, আমার সর্বোচ্চ চেষ্টা করব ওদের আটকে রাখার। আমি আপনাকে এখানে অর্থাৎ রুমে কোনো সাহায্য করতে পারবো না। সম্ভব হলে কোনো মহিলা নার্সদের ডাকা দরকার। উনি আমাকে বললেন যে এইসব লাগবে না। আমি আর কিছু না বলে নিচে চলে আসলাম আর ভাবতে লাগলাম কি করব আমি।
নিচে নেমে এসে দাঁড়াতেই লক্ষ্য করলাম নিচের সেই গাছের গোড়ায় একদল কালো বেড়াল কি হিংস্র দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি আর এগোলাম না, অপেক্ষায় আছি বড় কোনো বিপদের। হয়তো এটাই আমার শেষ দিন। আসলে এদেরকে মারা অনেক কঠিন কাজ, এরা অনেক শক্তিশালী। এসব ভাবতে ভাবতে আমি তাকিয়েছিলাম ওইখানে। হঠাৎ অনুভব করলাম আমার ব্যাগটা ভারী হয়ে যাচ্ছে এবং বেড়ালগুলো আমার দিকে এগিয়ে আসতে চাইছে। ব্যাগটা এত ভারী হচ্ছিল যে আর ঘাড়ে রাখা সম্ভব হচ্ছিল না। ব্যাগটাকে নামিয়ে লক্ষ্য করলাম ব্যাগের ভেতরে একটা আলো জ্বলছে। আমি ব্যাগের চেইন খুলে দেখলাম সেই স্কুলে ঢোকার সময় যে বস্তুটা, এটা সেটাই, এবং কয়েকশো গুণ যেন শক্তিশালী হয়ে উঠেছে সেটা আগের চেয়ে। আমি ভয়ে ভয়ে সেটা হাতে নিলাম। যে জিনিসটা এতক্ষণ ঘাড়েই রাখতে পারছিলাম না, কিভাবে হাতে নিলাম এখনো অজানা। বস্তুটা হাতে নেয়ার সাথে সাথেই কেমন যেন নিজেকে ক্ষমতাধারী মনে হতে লাগলো। আমি এগিয়ে গেলাম সেই বেড়ালগুলোর দিকে। এবার প্রচণ্ডভাবে তারা ভয় পেল আমাকে, একে একে পিছিয়ে যেতে লাগলো। গাছটা প্রচণ্ড বাতাসে কেঁপে উঠল, মনে হচ্ছিল এই বুঝি ভেঙে পড়বে। আমি পিছিয়ে এলাম স্কুলের বারান্দায়। দেখতে পেলাম গাছের নিচে বেড়ালগুলো গজগজ করছে, যেন আমি মরে গেলেই ওরা আমাকে খেয়ে ফেলবে। কতক্ষণ এভাবে দাঁড়িয়েছিলাম জানি না। ওপরে গিয়ে দেখতে পেলাম সেই মহিলাটি নেই, সেখানে আছে 3টি মেয়ে। চেনা চেনা লাগলো সেই 3টি মেয়েকে। হ্যাঁ, এরাই তো আমাকে ডেকে নিয়ে এসেছিল বাসা থেকে। কোনো কিছু বুঝে ওঠার আগেই প্রচণ্ড আলোর ঝলকানি এসে লাগলো চোখে। চোখ বন্ধ করে ফেললাম। চোখ খোলার সাথে সাথে আমি অবাক হয়ে দেখলাম আমি আমার বিছানাতেই। এর মানে আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। শরীর ঘেমে পুরো ভিজে গেছে। আমার বাম হাতে ব্যথা অনুভব করলাম। মোবাইলটা হাতে নিয়ে দেখলাম 3:50 বাজে। আমি কিছুটা অবাক হয়ে মনে করার চেষ্টা করলাম এতক্ষণে সব কি হলো। তাহলে আমি কি স্বপ্ন দেখছিলাম নাকি অন্য কিছু? এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আমার মনে হয় যে এটা পুরোপুরি স্বপ্নই হবে, তবে স্বপ্নটা ভয়ঙ্কর বলেই আমি পড়লাম, এবং এই স্বপ্নটা আপনি দেখেছেন সত্যির মতো করেই, এই জন্য হয়তো এটা আপনার মনে দাগ কেটেছে। যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। যদিও এটি ইংরেজিতে লেখা, সেই কারণে হয়তো পড়তে একটু কষ্ট হবে আমার, এবং আমি চেষ্টা করব তারপরেও যতটা ফ্লুয়েন্টলি পড়া যায়। লিখছেন, বয়সটা আমার 12 কমপ্লিট হয় নাই যখন ভূত এফএম শোনা স্টার্ট করি, অ্যাকচুয়ালি 2nd এপিসোড থেকেই। আমার ফ্রেন্ড আমাকে রিকমেন্ড করে, আর ভৌতিক ঘটনা, ভৌতিক ব্যাপার, এই ব্যাপারগুলো আমার ছোটবেলা থেকেই অনেক বেশি ফ্যাসিনেশন কাজ করত, এবং এগুলো আমি শুনতে চাইতাম। আমার মাকে অনেক বেশি ইরিটেট করতাম, ফ্যামিলির অন্য মেম্বারদেরকেও। তারপর শুরু হয় ভূত এফএমের যাত্রা, খুবই এনজয় করতাম। সো বলা যায় রাসেল ভাই অ্যান্ড ভূত এফএম আমার চাইল্ডহুড থেকে বেড়ে ওঠার রেগুলার লাইফের একটা পার্ট হয়েছিল। ট্রাই করতাম ঘটনা শোনার পাশাপাশি কালেক্ট করার। যদি কারো মনে থাকে, কিংসেট সাইকিয়াট্রিস্ট হসপিটাল, সেমেট্রি, আর অনেক কিছু তিনি বলেছেন যে এইগুলো সবকিছু তিনি আমাদের সাথে শেয়ার করেছিলেন। দেন 2019 ডিসেম্বরে যখন ভূত এফএম বন্ধ হয়ে যায় তখন শকড হয়েছিলাম। দেন অনলাইনে অন্য কিছু ভৌতিক শোজ শুনতাম, বাট রাসেল ভাইয়ের মডারেটেড শোটা ছিল কাইন্ড অফ হোম। যেমন আমরা অনেক ঘোরাঘুরির পর নিজের বাড়িতে এসে যেমনটা ফিল করি, ঠিক ভূত.com স্টার্ট হওয়ার পর তেমনই হোম লাইক ফিলটা হয় এখন। তারপর তিনি লিখছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই অ্যান্ড অল দ্য লিসেনার্স অফ ভূত.com। ইটস ফাহাদ ফ্রম অকল্যান্ড, নিউজিল্যান্ড। প্রথমেই আমি দুঃখিত বাংলিশে লেখার জন্য, অ্যাজ আই কান্ট টাইপ অর ইউজ বাংলা ফন্ট। আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব, যদি মনে হয় যেমনই হয়, মানে ভয়েস ক্লিপ পাঠিয়েছিলাম কয়েকবার, বাট আননোন রিজনে ক্লিপসগুলো আনপ্লেয়েবল হয়, হুইচ ইজ কাইন্ড অফ মানে প্যারানর্মাল।
এনিওয়েজ আমি কম্পোজ করে লিখছি এবং এটা তার কালেক্ট করা স্টোরি তিনি বলেছেন দিস ইজ অ্যাবাউট একটা হোটেল, এটা একটা হিস্টোরিক হোটেল অ্যান্ড উইচ used to be a women's asylum and nursing hostel long before, which is located in Fakapapa village, Mount তারপর একটা মাউন্টেন নাম দিয়েছেন, এই নামগুলো আমি নাই পড়লাম কারণ এগুলো আমার হয়তো মানে প্রোনাউন্সিয়েশন ঠিক হবে না। এবং সেই মাউন্টেনটা যেটা কথা বলছেন তিনি সেটা হচ্ছে নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডের স্নো মাউন্টেন, যেখানে ম্যাক্সিমাম ট্যুরিস্টরা যায়। সেই জায়গাতে সবাই যায় স্কি করার জন্য। ঠিক সেম উদ্দেশ্য নিয়েই সেবার একজন যান এবং সেটা হচ্ছে তার ফ্রেন্ড, যার কাছ থেকে এই ঘটনাটি তিনি কালেক্ট করেন। এবং তার ফ্রেন্ডের নাম তিনি বলেছেন, বলে রাখা ভালো ওই হোটেল নিয়ে বেশ কিছু মিথ প্রচলিত রয়েছে, যার মধ্যে আছে শার্প স্ক্রিম শুনতে পাওয়া, শ্যাডো মুভমেন্ট এক্সপেরিয়েন্স করা ইত্যাদি। And the most infamous one is people seeing a nurse called Charlotte who committed suicide with some patient during the time when it was the women's asylum. মূল ঘটনাটায় আসা যাক। এটা ছিল ওদের ট্রিপের সেকেন্ড ডেতে। ওই দিন তারা এবং তাদের সমস্ত বন্ধু বান্ধবরা সারাদিন স্কি এবং ঘোরাঘুরি করা শেষ করে রুমে অ্যারাউন্ড 7 o'clock তারা রুমে ব্যাক করে। এবং রুমের ডেসক্রিপশনটা একটু দিয়ে নেই, সেটা ঘটনার স্বার্থেই দিতে হবে। রুমটা ছিল 2টা সিঙ্গল বেড বিশিষ্ট, 2টার মাঝখানে সেপারেটর হিসেবে আছে টেবিল ল্যাম্প, এক পাশে ইনসুলেটর অন্য পাশে টিভি অ্যান্ড বিগ একটা উইন্ডো। ওই দিন খুব বেশি টায়ার্ড থাকার কারণে ওরা কাউচেই ঘুমিয়ে যায় এবং তখন মাঝরাত প্রায় 12টা বাজে ঘড়িতে ওদের ঘুম ভেঙে যায়। এবং ঘুম ভাঙার পর ওরা খুবই উইয়ার্ড একটা বিষয় নোটিস করে, উইচ ইজ অল দ্য লাইটস ওয়ার অফ। উইয়ার্ড বলার কারণ হচ্ছে আগে ওরা খুব টায়ার্ড থাকায় বেডেও যায় এবং লাইটগুলো অফ করা দূরের কথা, অ্যান্ড এটা সেন্ট্রাল অর সেন্সর কন্ট্রোলডও, যেটা মানে সার্টেন টাইম পর অফ হয়ে যাওয়ার কথা। এবং আরেকটা সারপ্রাইজিং ব্যাপার নোটিস করে, রুমের টেম্পারেচার অনেক হাই, সর্ট অফ লাইক সামার টাইম, উইচ ইজ আনইউজুয়াল অ্যাজ দ্য প্লেস ইজ ভেরি ক্লোজ টু স্নো মাউন্টেন। তো তারা যেটা করে সেটা হচ্ছে তারা এটা সামহাউ ওভারকাম করে এবং তারা পসিবলি ওরা হচ্ছে লাইটটা অফ করেছিল এরকম একটা কিছু ভাবে, বাট সামথিং অ্যান্ড হিটার টেম্পারেচার মাইট হ্যাভ বিন হাই, সেই জন্য হয়তো এরকম গরম লাগছে অ্যান্ড দে ডিডন্ট থিঙ্ক মাচ অ্যাবাউট ইট। সো ওরা ফ্রেশ হয়ে ডিনারে সেরে নেয় এবং আবার ঘুমিয়ে যায় এবং ঘুমে চলে যায়। অ্যান্ড ওদের আর্লি মর্নিংয়ে নেক্সট ডের প্ল্যান সেট করা ছিল। তো বলে রাখি নিউজিল্যান্ডে উইন্টারের দিন অনেক ছোট অ্যান্ড 5:30টার দিকেই সানসেট হয়ে যায়। তো ওই দিন সারাদিন ঘোরাঘুরি শেষে ওরা হোটেলে ব্যাক করে এবং সন্ধ্যার দিকে ডিনার করে হোটেলের লবিতে একটু হাঁটাহাঁটি করছিল। অ্যান্ড দে স আ শ্যাডো পাস দেম ইন আ স্প্লিট সেকেন্ড। এটাও খুব আনইউজুয়াল ছিল। এনিওয়েজ তারা রুমে তাড়াতাড়ি ব্যাক করে এবং ঘুমানোর প্রিপারেশন নেয়, যেহেতু তাদের ফুল ট্রিপে স্কেডিউল করা ছিল এবং তারা মিডনাইটের দিকে প্রায় 2টা-3টা হবে। এই সময়ে ফ্রেন্ডদের একজন দান্তের ঘুম ভেঙে যায় এবং একটা নাকি কান্নার শব্দ শুনতে পায় সে। অ্যান্ড সেটা মনে হচ্ছিল নাকি কান্না এবং কেউ কিছু একটা গুনছে। দান্তের কাছে ব্যাপারটা খুবই বেশি অস্বাভাবিক লাগে অ্যান্ড ট্রাই করে যে ওর ফ্রেন্ডদেরকে জাগানোর জন্য, কিন্তু অদ্ভুতভাবে লক্ষ্য করে যে ওর ফ্রেন্ডদের সবার চোখ খোলা। খুবই অদ্ভুত ব্যাপার, কিন্তু যাদের জাগানোর চেষ্টা করলো তাদের সবার চোখ খোলা। হঠাৎ করে কিন্তু আপনি চারিদিকে তাকাবেন, সবাই নিস্তব্ধ হয়ে আছে অথচ চোখ খুলে, এটা কিন্তু খুব উইয়ার্ড একটা ফিলিং। এবং এটা আপনি হয়তো আপনার ঘরের মধ্যে শুয়ে আছেন, সমস্ত বন্ধু বান্ধব মিলে বিভিন্ন বিছানায় বিভিন্ন জন, হঠাৎ করে মাঝরাতে আপনি ভয় পেয়ে ঘুম থেকে উঠলেন, কাউকে জাগানোর চেষ্টা করবেন, এই সময় দেখলেন যে আপনার বন্ধু মরার মতন শুয়ে আছে, চোখটা খোলা। ভয় লাগবে, কিন্তু ভীষণ ভয় লাগার কথা। অ্যান্ড তারা বুঝতে পারলো যে এই ব্যাপারটা মানে কি বলবো, যে তারা একটা খারাপ কিছু একটা এক্সপেরিয়েন্স করছে। তারপর যখন দুইজনই রিয়েলাইজ করে তারা দুইজনই ঘটনাটি প্রত্যক্ষ করছে, সো সাহস সঞ্চার করে তারা এবং দান্তে শাউট করে, হুজ দেয়ার,
যেহেতু ঘুম থেকে মাত্র উঠেছে, ঘোরটা পুরোপুরি কাটেনি, সো প্যারানর্মাল ব্যাপারটা তাদের ব্রেনকে হিট করেনি। যেহেতু ইন জেনারেল উই অলওয়েজ ট্রাই টু ফাইন্ড সাম লজিক্যাল এক্সপ্লেনেশন অফ এনিথিং দ্যাট হ্যাপেন্ড অ্যারাউন্ড আস। তো কিছুক্ষণ পর যখন ওদের চোখ অ্যাডজাস্ট হয়ে যায় এবং তখন দান্তে লক্ষ্য করে যে তার পায়ের নিচ দিক দিয়ে রাইট কর্নারে রুমের কিছু একটা অবয়বের মতো বসে আছে, অ্যান্ড বুঝতে পারে যে দান্তে আর এটা তার হ্যালুসিনেশন না, কারণ ওর ফ্রেন্ডও ওই সময় একই জিনিস দেখতেছিল। সো ওর ফ্রেন্ডরা বেড ল্যাম্পের সুইচটা অন করে ফেলে, অ্যান্ড গেস হোয়াট, উইদিন ব্লিঙ্ক অফ অ্যান আই ইট ওয়াজ অল ক্লিন। কোনো শ্যাডো নেই, কোনো সাউন্ড নেই, কিচ্ছু নেই। দে বোথ গট ফ্রিকড আউট, অ্যান্ড যদিও ফ্রেন্ডটা একজন এথিস্ট ছিল, নিজের চোখকে ও তো আর অবিশ্বাস করতে পারে না। যেহেতু রাতে ভালো ঘুম হয়নি, সো তাড়াতাড়ি তারা আলো ফোটার পরপরই ঘুমিয়ে নেয় এবং 12টার দিকে উঠে ওরা অ্যাক্টিভিটিস করতে বের হয়ে যায়। যদিও প্রশ্ন থাকতে পারে যে ওরা 2টা ইনসিডেন্ট হওয়ার পরও কেন ওই হোটেলটি ছাড়েনি। দান্তের মতে ওরা ওই রুমটিতে অদ্ভুত রকমের চিপ রেট পেয়েছিল এবং এছাড়াও তাদের ট্রিপটার 2 দিন বাকি ছিল, যেহেতু 2 জন একসাথে, তাই অতটা ভয়ও তারা পায়নি। কিন্তু দান্তে বলে যে এটা হয়তো তাদের বিশাল বড় একটা ভুল ছিল। ওদিন ওদের অ্যাক্টিভিটিস কমপ্লিট করে অ্যাজ ইউজুয়াল তারা রুমে ব্যাক করে, ডিনার শেষ করে ঘুমিয়ে যায় এবং রাতে ঘুম ভেঙে তারা কিছু একটা পড়ার একটা শব্দ পায় এবং সেই শব্দ তারা জেগে ওঠে, অ্যান্ড উঠে তারা যা দেখতে পায় তা তারা কখনো দেখার জন্য প্রস্তুত ছিল না এবং দেখতে চাইবেও না কোনোদিন। দেখে যে পায়ে একটা স্ট্রাকচার ঝুলে আছে রুমে এবং চুলগুলো সামনে। এটা দেখে দান্তে ফ্রিজ হয়ে যায় এবং স্ক্রিম করার শক্তিও সে পাচ্ছিল না, সেটাও সে হারিয়ে ফেলে। সামহাও ওর ফ্রেন্ড উঠে এবং ওর অবস্থা দেখে বেড সুইচ অন করে এবং দান্তে লক্ষ্য করলো যে রুমে কিছুই নেই। আবার তারা ভয়ের ম্যাক্সিমাম স্টেজে পৌঁছে তাদের সমস্ত মালপত্র নিয়ে ওরা লবিতে চলে যায় এবং বাকি রাত ওইখানেই কাটিয়ে দেয়। আর্লি মর্নিং তারা চেক আউট করে। এটা কমপ্লেইন দিয়ে বের হয়ে যায়। সারপ্রাইজিংলি হোটেল কর্তৃপক্ষ খুব মেলো একটা রেসপন্স দিয়েছিল তাদের। এই ছিল কালেক্টেড স্টোরি অ্যাবাউট দ্য হোটেল, অ্যান্ড ভালো লাগলে শোনাবেন ইনশাআল্লাহ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আরও একটি ঘটনা পড়ে শোনাচ্ছি আপনাদের, যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া ও প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, ভূত.com এর সাথে আছেন। আমি মাহমুদা কিশোরগঞ্জের কটিয়াদি থেকে আপনাদের সাথে আছি এবং আমার সাথে ঘটে যাওয়া 2টি ঘটনা শেয়ার করব। 2012 সাল থেকে আমি ভূত FM ও বর্তমানে ভূত.com এর সাথে আছি। আমি আগে খুব ভীত ছিলাম, কিন্তু ভূত FM এর শোনার পরে আমার ভয় অনেকটা কেটে গেছে। এখন রাতের বেলা একা একা বাইরে বসে ভূত.com শুনি, এই জন্য বাড়িতে অনেক বকা শুনতে হয়। যাই হোক, কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাচ্ছি। ঘটনা 1, সাল 2001। তখন আমি আমার দাদুর বাড়ি নরসিংদী জেলার একটা থানায় অর্থাৎ চর লক্ষ্মীপুরে ছিলাম। আমাদের বাড়ির 2 পাশে নদী, মাঝে চরের মতো একটা এলাকা। বর্ষাকালে নদীর পানি আমাদের ঘরের পেছন পর্যন্ত আসতো। আমাদের ঘরের সামনে আমার দাদু আর কাকার ঘর, এরপর মাটির রাস্তা, রাস্তা থেকে কিছুটা নিচে ফসলের মাঠ, এরপর আবার নদী। বর্ষাকালে নদীর পানি রাস্তা পর্যন্ত আসে। আমার বাবা ঢাকায় ব্যবসা করতেন। 2-3 মাস পর পর তিনি বাসায় আসতেন। তখন বর্ষাকাল। বাবা আমার জন্য ঢাকা থেকে ছোট ছাতা কিনে নিয়ে বাড়িতে আসেন। বিকেলে আমার বাবাকে দোকান থেকে কিছু জিনিস আনার কথা বললে উনি বাজারে চলে যান। আমাদের বাড়ি থেকে বাজার 5 মিনিটের হাঁটা পথ। বাবা যাওয়ার পর থেকে বৃষ্টি শুরু হয়। মা ঘরে শুটকি পিঠা তৈরি করছিলেন, আমার কাকারা পিঠা খাচ্ছে। আমি বারবার দরজা খুলে বাইরে দেখছি বৃষ্টি কমেছে কিনা, বাবা আসলো কিনা। সন্ধ্যা হয়ে গেছে, তবুও বাবা আসছেন না দেখে আমি ছাতা নিয়ে রাস্তায় চলে আসি। রাস্তার অপর পাশে ছিল বড় 2টি তুলা গাছ আর বাঁশঝাড়। সেই 2 পাশের বাঁশঝাড়গুলো রাস্তার উপর এমনভাবে পড়েছিল যেন দিনের বেলাতেও রাস্তা অন্ধকার দেখায়। আমি তুলা গাছের নিচে দাঁড়িয়ে বাবার জন্য অপেক্ষা করছি। তখন দেখি সাদা কাপড় পরা 3-4 জন লোক আমার দিকে এগিয়ে আসছে, যাদের মাথা ছিল বাঁশঝাড়ের ওপরে। আমি শুধু তাদের পা দেখতে পেয়েছি, মাথা দেখার জন্য ওপরের দিকে তাকিয়ে থাকি। ছোট ছিলাম, তাই জিন ভূত কি বুঝতে পারতাম না।
দেখতে দেখতে পাগুলো আমার সামনে চলে আসে, আমার থেকে ঠিক 10 কি 15 হাত দূরে। আমি তখন ওপরের দিকে তাকিয়ে তাদের মাথা দেখার চেষ্টা করছি। তখনই আমার কাকা এসে আমাকে কোলে তুলে নেয়। আমি কাকাকে পাগুলোর দিকে তাকাতে ইশারা করি, জিজ্ঞেস করি, কাকা, লোকগুলো কত বড়, মাথা দেখা যায় না। কাকা রাস্তার দিকে তাকিয়ে বলে, আম্মু, ওখানে তো কেউ নেই, তুমি কি দেখেছ? আমি বারবার কাকাকে দেখানোর চেষ্টা করি, কিন্তু কাকা বলে সেখানে কেউ নেই। এরপর কাকা আমাকে কোলে নিয়ে ঘরে চলে আসে। আমি জানি না সেদিন কি দেখেছি, আর কাকা না আসলে আমার সেদিন কি হতো। ঘটনা 2, সাল 2025, ফেব্রুয়ারির শেষ সপ্তাহ, স্থান কিশোরগঞ্জের কটিয়াদি থানা। আমার শ্বশুর বাড়ির বর্ণনাটা দিয়ে নেই, তাহলে ঘটনা বুঝতে সুবিধা হবে। আমার শ্বশুর বাড়ির ভিটা উত্তর দক্ষিণে লম্বা। বাড়ির উত্তর দিকে একটা পাকা ঘর, আর পেছনে কোনো বাড়ি ঘর নেই, পানির বরজ, ফসলের মাঠ। দক্ষিণ দিকে একটা পাকা ঘরের সামনে রাস্তা, রাস্তার অপর পাশে নদী। উত্তর দিকের ঘরে আমার শ্বশুর শাশুড়ি, আর দক্ষিণ দিকের ঘরে আমি ও আমার স্বামী থাকি। আমার স্বামী চাকরি সূত্রে ঢাকায় থাকে। আমার শ্বশুর শাশুড়ির ঘরে আমি ঘুমাই। আমি ভূত.com শুরুর দিকের এপিসোডগুলো মিস করার কারণে ইউটিউব থেকে ডাউনলোড করে শুনতাম। রমজান মাসের আর কিছুদিন বাকি, তাই বাড়িঘর পরিষ্কারে এতটাই ব্যস্ত ছিলাম যে 3 দিন ধরে ভূত.com শুনতে পারছি না। চতুর্থ দিন আমি পাখা চালু করে পাতলা কম্বল মুড়ি দিয়ে শুয়েছিলাম। ঘুমের মধ্যে আমি অনুভব করি আমার খাট কাঁপছে। আমার ঘুম হালকা হয়ে যায়। আমি চোখ বন্ধ অবস্থায় প্রথমে ভূমিকম্প মনে করে শুয়ে থাকি, কিন্তু তখনও খাট কাঁপছিল। অনেক সময় ধরে খাট কাঁপার কারণে আমি সজাগ হয়ে যাই, আর চোখ বন্ধ অবস্থায় চিন্তা করি, এত সময় ধরে তো ভূমিকম্প হওয়ার কথা নয়, খাট কাঁপছে কেন? আমি তখন পুরোপুরি সজাগ হয়ে যাই। আমার মনে হয় আমার পায়ের দিকে ডান পাশে কেউ বসে আছে, আর মাদ্রাসার বাচ্চারা পড়ার সময় যেভাবে শরীর দুলিয়ে দুলিয়ে পড়ে, ঠিক সেইভাবে শরীর দুলাচ্ছে, যার জন্য খাট কাঁপছে। আমি আস্তে করে কম্বল সরিয়ে আমার চোখ দুটো বের করে বাইরে দেখি কি হচ্ছে। আমি কম্বলের নিচ থেকে বাইরে তাকিয়ে দেখি ঘরের লাইট অন করা, কিন্তু আমার স্পষ্ট মনে আছে আমি লাইট অফ করে শুয়েছিলাম। আমার পায়ের কাছে কেউ বসে আছে। আমার মনে একটু ভয় কাজ করছে, তবুও আমি চোখ বন্ধ করে আস্তে করে কম্বল দিয়ে মুখটা ঢেকে ফেলি। আমি মনে মনে আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করি, কিন্তু 3টা আয়াত পড়ার পরে আমার সারা শরীর অবশ হয়ে যায়। আমি আর কিছু মনে করতে পারছিলাম না। আমার কোনো সূরা মনে আসছিল না। আর তখনই আমার মনে হয় অবয়বটা আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চোখ দুটো আগুনের মতো লাল। আমি তার নিঃশ্বাসের শব্দও শুনতে পাচ্ছি। তার নিঃশ্বাস এত গরম ছিল, আমার মনে হলো কম্বলের ভেতরে কেউ আমার গায়ে আগুন ধরিয়ে দিয়েছে। ভয়ে আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। শরীর অবশ হয়ে যাওয়ার কারণে আমি নড়াচড়াও করতে পারছিলাম না। কিছু সময় পর আমার খাটের কাঁপুনি বন্ধ হয়ে যায়, আমার শরীরও স্বাভাবিক হয়ে যায়। আমি এতটাই ভয়ে ছিলাম যে কম্বলের নিচ থেকে মাথা বের করার সাহস পাচ্ছিলাম না পাশে থাকা শ্বশুর শাশুড়িকে ডাকতে, অর্থাৎ পাশের ঘরে থাকা শ্বশুর শাশুড়িকে ডাকতে। এভাবে কিছু সময় পার হয়ে যাওয়ার পরে কিছুটা সাহস সঞ্চয় করে আমি লাইট অফ করি, এবং অন্ধকারে তখন আর কিছু দেখা যায় না। আমি আমার শ্বশুর শাশুড়িকে ডাক দেই, কিন্তু ওনাদের রুম থেকে কোনো সাড়া আসে না। আমি ভয় পাই এটা ভেবে যে আমি শাশুড়িকে ডাক দেওয়ার পরেও অবয়বটা আবার রেগে যাবে না তো। আমি শরীরের সমস্ত শক্তি দিয়ে আমার শাশুড়িকে ডাক দেই, আর চিন্তা করি উনি আমার ডাক শুনে সজাগ যদি হয়ে যায়, তাহলে অবয়বটা আর আমার কোনো ক্ষতি করতে পারবে না। এভাবে 3বার ডাক দেওয়ার পরে শাশুড়ি সাড়া দেয়। আমি তখন ওনাকে আমার রুমে এসে লাইট অন করতে বলি। উনি লাইট অন করে দিয়ে কি হয়েছে জিজ্ঞেস করেন। আমি লাইট অন করতে বলি। উনি লাইট অন করলে আমি স্বপ্ন দেখেছি বলে জানাই। উনি আমার সঙ্গে থাকতে চান। আমি মানা করে দেই, লাইট অন থাকলেই হবে, ভয় পাবো না। কিন্তু বিশ্বাস করেন রাসেল ভাই, এটা স্বপ্ন ছিল না। পুরো ঘটনাটা আমি সজাগ থাকা অবস্থায় দেখেছি। পরদিন সবাই ঘটনা শুনে আমাকে অনেক বকা দেন, এই বলে যে আমি ভূতের গল্প শুনি তাই এমন হয়েছে। আমি যেন এই সবার না শুনি। আমি তখন মজা করে সবাইকে বলি, এতদিন ধরে ভূতের গল্প শুনি, 3 দিন ধরে শুনছি না, তাই ভূত এসেছিল আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
আসসালামু আলাইকুম রাসেল ভাই। আসসালামু আলাইকুম লিসেনার্স যারা আমার ভয়েসটা শুনছেন। আজকে রাসেল ভাইকে আগে ধন্যবাদ জানিয়ে নেই যে আমার দুটো ঘটনা শেয়ার করার জন্য। আশা করি রাসেল ভাইয়ের ঘটনাগুলো ভালো লাগছে বিধায় লিসেনারের কাছে শেয়ার করছে। তো রাসেল ভাই, যে ঘটনাগুলো আমি আপনাকে বলতেছি এই ঘটনাগুলো একদম বাস্তব ঘটনা, এবং আজকে যেটা ঘটনাটা আপনার সঙ্গে শেয়ার করব এটা আমার লাইফে ঘটে যাওয়া সব থেকে বেদনাদায়ক এবং খারাপ একটা ঘটনা। তো এই ঘটনাটা আমার বন্ধুর মৃত্যুকে নিয়ে এবং একটা তেঁতুল গাছকে নিয়ে, যে গাছে কম করে হলেও 10,000 জিন বেঁধে রাখা ছিল। সেই গাছেরই আজকে ঘটনাটা আমি বলবো রাসেল ভাই। তো যাই হোক, আমি ঘটনায় চলে যাই। আমি তখন অনেক ছোট ছিলাম রাসেল ভাই। আমার বয়স তখন 6-7 বছর। ছোট মানুষ, খেলাধুলা করতাম বন্ধু বান্ধবদের সঙ্গে। তো ঘটনাটা সেখানকার বর্ণনাটা দিয়ে নেই। সেটা ছিল আমাদের বাসার ঠিক পিছনে 3-4 বিঘা জমির উপর একটা ডোবা ছিল, যেখানে 4-5টা বাসার ময়লা টয়লা ফেলতো, ঠিক আছে, পানি টানি ফেলতো, এরকম একটা ডোবা জায়গা ছিল। পানি ছিল 1 হাত রাসেল ভাই, কিন্তু কাদা ছিল ডোবাটাতে প্রায় 2 মানুষ গভীর। সেই ডোবার ওই পাশে, এক কথায় পিছন দিকে, মানে আমাদের বাসার পিছন দিকে ডোবা, তার পিছন দিকে একটা অনেক মোটা বড় পুরানা তেঁতুল গাছ ছিল, এবং তার পাশে একটা বাঁশের ঝাড় ছিল। তার পাশে 2টা বেল গাছ ছিল এবং একটা কদম গাছ ছিল বড়। রাসেল ভাই, ছোটবেলা থেকেই লোক মুখে শুনছিলাম যে ওই গাছে জিন বেঁধে রাখতো বা জিন বেঁধে রাখতো। এর আগে বলছিলাম রাসেল ভাই আমার দাদির যে ব্ল্যাক ম্যাজিকের ঘটনা, যে আমার দাদিকে ব্ল্যাক ম্যাজিক করছিল, উনি ওই তেঁতুল গাছে 10,000 জিন বেঁধে রাখছিল, এবং তার সাথে আমার দাদা ছিল, এবং তার সাথে আরেকজন ছিল এমাজ বরব্বা। এনারা খুব আল্লাহওয়ালা লোক ছিল, কিন্তু যে ব্ল্যাক ম্যাজিক করতো উনি আল্লাহওয়ালা লোক ছিল না। তো একটা যে জায়গাটা, যার ডোবার পাশে যে বাঁশঝাড়ের যে তেঁতুল গাছালা জায়গাটা, যার, উনিও আমার দাদা, আমার আব্বার মামা হয়। তো ওনার সঙ্গে আমার দাদার একটু সম্পর্ক জমি জমা নিয়ে খারাপ ছিল, যার কারণে ওনাকে কোণঠাসা করতে ওই ওনার জায়গার উপরে তেঁতুল গাছটাতে 10,000 জিন বেঁধে রাখছিল, যার কারণে ওই জায়গাটা যদি বিক্রি করে বা ওই তেঁতুল গাছটা কাটে তাহলে ওনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তো এইটা দিয়ে দাদা তাকে থ্রেট করছিল যে ওই জায়গাটায় যদি তেঁতুল গাছ কাটিস তাহলে তোর কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তারপর থেকেই ইনসিডেন্ট শুরু। আমার আব্বার যে মামা কালাম দাদার সমস্যা, স্বপ্নে দেখায় যে এই গাছের নিচে যদি কেউ ময়লা টয়লা ফেলে বা এই জায়গাটা যদি পরিষ্কার না থাকে তাহলে তোর ক্ষতি হয়ে যাবে। তো ভালো কথা, উনি ভয় পেয়ে অনেক কবিরাজ টবিরাজের কাছে যায়, কয় যায় ওখানে কিছু করা যাবে না, কারণ ওখানে অনেক সমস্যা আছে, ওই জায়গা যে করেছে শুধুমাত্র সেই পারবে, তাছাড়া কেউ পারবে না। তারপর থেকে কালাম দাদা একটু কোণঠাসা হয়ে থাকে। আর ওই জায়গাটা এমন একটা জায়গা ছিল, ওই জায়গাতে মানুষজন আসলে, তখন তো পরিষ্কারের জায়গা ছিল না, তখন ওই জায়গাটা মানে একটু ঘেরা টাইপ ছিল, জঙ্গল টাইপ ছিল, ওখানে মানুষ মলমূত্র ত্যাগ করতো। তো দাদা প্রতিদিন যায় ওই জায়গাটা পরিষ্কার করতো আর গালাগালি করতো, এই জায়গায় কেউ কিছু করবে না, ময়লা করবো না, এই জায়গাটা সবসময় পরিষ্কার রাখবো না, তোমাদের ক্ষতি হবে বলে উনি করতো। তারপরে মানুষকে কার কথা শুনে, ওই মনে করেন যে কাজ চলে। তা আমরা কি করতাম, দেখি এক সময় অনেক তেঁতুল ধরছে রাসেল ভাই, একটা গাছে, বিশাল বড় একটা গাছে যদি তেঁতুল ধরে কেমন লাগে। তো কবিরাজ এমন ভাবে করছিল, যখন ওই গাছে তেঁতুল ধরবে প্রত্যেকটা তেঁতুলের গোড়ায় একটা একটা করে জিন বাঁধা থাকে। তো ওই তেঁতুল যে খাবে তারও সমস্যা হয়ে যাবে। তো মনে করেন যে তেঁতুল এমন একটা জিনিস, বাড়ির মহিলা মানুষ যখন দেখে তাদের একটা আকৃষ্ট থাকে যায় রাসেল ভাই। তেমনি আমার বোন ছিল যে তুলা রাশি, তার সঙ্গেও অনেক ঘটনা আছে এই গাছে।
সাথে আমি পরে এটা আপনাকে শেয়ার করব। তো তেঁতুল দেখে এখন আমার আপু বলে যে তেঁতুল খাবো, তেঁতুল পাড়ে আনতে পারবি? তা আমরা বন্ধু বান্ধব মিলে খেলাধুলা করতাম, ওইদিকে 2-4 জন ঘিরার ভিতরে ঢুকতাম, তেঁতুল গাছে ওঠার চেষ্টা করতাম কিন্তু পারতাম না। বেল গাছে উঠতাম, বেল পড়ে যেত পানিতে, পুকুর ডোবার ভিতরে, আমরা তুলতে পারতাম না, আবার চলে আসতাম। এভাবে নষ্ট হতো, তখন গাছে উঠতে পারতাম না রাসেল ভাই। আস্তে আস্তে কিছুদিন যাওয়ার পরে আমরা প্ল্যান করলাম যে আমরা তেঁতুল পারবো। অনেক ঝুমঝুমা তেঁতুল ধরছে রাসেল ভাই। তেঁতুল দেখলে মনে করেন যে কারো ইচ্ছা হবে যে তেঁতুল পেরে খাই। তো প্রথম দিন সবাই মিলে ঢুকলাম, ঢুকে একটু ভয় ভয় লাগতেছিল, ঢুকে ওখান থেকে তেঁতুল গাছে উঠলাম। খুব পিছলা রাসেল ভাই, উঠা যায় না, কষ্ট কষ্ট করে উঠলাম। উঠে অল্প কিছু তেঁতুল পাইরে নিয়ে বাসায় যেয়ে তেঁতুলটা খাইলাম। এত মজা তেঁতুল বলার বাহিরে। তো তেঁতুল খাওয়ার পর থেকে ইনসিডেন্ট শুরু রাসেল ভাই। মজার ঘটনা এখানে, আমার আপু প্রায় রাতের বেলা খুব ভয় পাইতো, তেঁতুল গাছের উপর থেকে ডাকে, মানে বিভিন্ন গান বাজনা, চিল্লা চিল্লি, অনেক কিছু শুনতে পায়, আমরা কিছু শুনতে পাইতাম না রাসেল ভাই। তো ওই তেঁতুল পাড়তে আবার যাইতে বলে। তো পরের দিন আমরা তেঁতুল, তো আমারও মজা লাগছে, তো যাই একটু পারি আনি বেশি করে। তো আমরা 7-8 জন বন্ধু বান্ধব মিলে ঢুকলাম। তার ভিতরে একজন ছিল বশির, খুব চঞ্চল, ও খুব পারদর্শী আমাদের থেকে। ভাই চল আমি তেঁতুল পাড়িয়ে দিব। 7-8 জন রাসেল ভাই গাছে উঠলাম। ওই বশির একদম মগ ডালের আগালে চলে গেছে, যাই ওখান থেকে তেঁতুল পাড়তিছে, তেঁতুল খাচ্ছে, আমাদেরকে ঢেল মারতেছে, আমরা ভয় পাচ্ছি। তো ও আবার কি করে রাসেল ভাই, তেঁতুল গাছের ডাল ধরে ঝুলে ঝুলে তেঁতুল পারে। তো এমনি ডাল ধরে ঝুলে ঝুলে তেঁতুল পারতে পারতে ধাপাস করে পড়ে গেছে নিচে পানিতে। আমরা শব্দ পাইলাম, কি রে, কয় সমস্যা নাই, আমি উঠতেছি। তো আমরা আমাদের মতো করে তেঁতুল পারতেছি রাসেল ভাই। তেঁতুল পাড়ে আমরা নামছি, নামার পরে এখন বশিরকে খুঁজি, বশিরকে পাই না। বশির কই? আমরা তো ভয় পেয়ে গেছি, আমরা তো ওখানে কান্নাকাটি শুরু করেছি, তখন তো ছোট ছিলাম রাসেল ভাই, বুঝি না। পাশে তো বাসা, দুইটা বাসার লোকজনকে বললাম এই একজন পড়ে গেছে। আমরা কান্নাকাটি করতেছি ভয়ে, ওখান থেকে আমরা চলে আসছি। তো দুইটা লোক পানিতে নামে গোটা পুকুর সার্চ করে, প্রায় আরো 8-10 জন লোক নামে পুকুরে, গোটা পুকুর সার্চ করে রাসেল ভাই পায় না। জাল টানে, জাল দেয়, মানে তৌরা জাল ফেলে, ঠিক আছে, বাঁশ দেয়, পায় না। তো এখন কি করার? তো এই জায়গাটা খারাপ সবাই জানতো, তো করছে যে কবিরাজ ডাকে আনো। তো একটা কবিরাজ এসে ওই জায়গাটা দেখে উনি আর মানে ওই যাবেই না ওই জায়গাতে। না এই জায়গাতে আমি পারবো না, আমার দ্বারা হবে না, অমুক লোককে আনো। তো আজমির থেকে তখন একটা সন্ন্যাসী আসছিল, মানে আল্লাহওয়ালাই লোক, খুবই পারদর্শী। তো ওনাকে ডাকা হলো। উনি এসে দেখা মাত্রই বলতেছে এখানে তো অনেক সমস্যা, ঠিক আছে আমি দেখতেছি কি করা যায়। তো উনি সেই তেঁতুল গাছের গোড়ায় আসলো রাসেল ভাই। আইসে, আমরা তখন ছোট মানুষ, যতটুকু মনে আছে, তো দেখি উনি তেঁতুল গাছের নিচে বসে কি জানি দোয়া কালাম বা ওনার রিচুয়াল যেটা করে সেটা করতেছে। সেটা করার পরে উনি অনেকক্ষণ চুপ করে আছে। তো একটু পরে বের হয়ে, মানে ধ্যান থেকে উঠে উনি পুরো শরীরের কাপড় চোপড় করে শুধুমাত্র নিংটি মেরে উনি পানিতে নেমে গেল। পানিতে নেমে একটা ডুব মারছে। তো ডুব মারার পরে দেখি উনি 10-15 মিনিট কোনো খোঁজ খবর নাই। আর এই পানির ভিতরে তো একটা মানুষ 1-2 মিনিটের বেশি থাকতে পারে, তো 10 মিনিট 15 মিনিট হয়ে যাচ্ছে, ওনার কোনো খোঁজ নাই। অনেক লোকজন জড়ো হয়ে গেছে এই জায়গাতে, কি হইলো? তো উনি ঠিক 17 কি 18 মিনিটের মাথায় উঠে আসছে। উঠে আসার পরে ওই বসিরে বাবা মা আছে ওখানে, বাসায় খবর দেওয়া হয়েছিল, ওরা আসছিল, এসে কান্নাকাটি করতেছে। তো যখন কবিরাজ উঠে আসলো তখন কবিরাজের মনটা খুব খারাপ, মাথা নিচ করে মাথা নাড়াচ্ছে, মানে বসির আর বাইসে নাই।
এরকম একটা আর তো আরো কান্নাকাটি শুরু হয়ে গেল। তো পরবর্তীতে ওনার থেকে জানা গেল যে ব্যাপারটা আসলে কি কি হয়েছে বলেন, আপনি গেলেন 10-15 মিনিট নিচে ছিলেন, কি হইলো? কয় আমি এখানে বসে যখন মন্ত্র জপ করছিলাম, হাজির করছিলাম, তখন ও আমাকে নিচে যাওয়ার অনুমতি দেয়। ঠিক আছে, আমি ওকে অনেক অনুরোধ বিনোদ করছি যে ওকে জীবিত ফেরত দাও, কিন্তু ওকে মানে আগেই মেরে ফেলছে। তো নিচে যায় দেখি যে একটা বিশাল এক দেহের অধিকারী এক বুড়ি ওর কোলের ভিতরে নিয়ে ওর বুকের কলিজা বের করে খাচ্ছে। তা আমাকে এতটুকুই বললো, আমি ওকে অনেক অনুরোধ বিনোদ করলাম যে ওকে ফেরত দাও। হচ্ছে 3 দিন পর এই জায়গাতেই পাবি, এর আগে পাবি না। হচ্ছে এইভাবে করে বললো। এখন 3 দিন আগে ওকে আর পাওয়া যাবে না, 3 দিন পরে এখানে পাওয়া যাবে। তো রাসেল ভাই সে কি কান্নাকাটি, ওই কষ্টের মানে দুঃখের কাহিনীটা দেখলে আজও মানে গা শিংড়ে ওঠে রাসেল ভাই, যে আসলে কিভাবে পারে একটা মানে কি ক্ষতি করেছিল একটা নিষ্পাপ ছেলেকে এইভাবে করে মেরে ফেলা, যাকে মনে করেন পানির ভিতরে গভীরিতে কলিজা ছিঁড়ে খাচ্ছে এমন পিশাচ। সে নাকি 1000 বছর ছিল, মানে বন্দি ছিল এখানে, তেঁতুলে বন্দি ছিল। ওকে মানে ছিঁড়ে যে ডিস্টার্ব করছে ওকে পাইছে, প্রতিশোধ নেওয়ার জন্য এই কাজটা নাকি সে করছে। রাসেল ভাই আসলে 3 দিন পর যখন ঠিক সেম ওই জায়গাটাতে যখন ওকে খুঁজে পাওয়া যায়, তখন পুরা শরীর ওর ফ্যাকাশে হয়ে গেছিল। রাসেল মানে সাদা একটা মানুষ যদি পানিতে অনেকদিন থাকলে যেমন সাদা হয়ে যায় না, পুরা শরীর মনে করেন কেমন মানে সাদা হয়ে গেছিল। আর বুকের এই জায়গাটাতে মনে করেন যে মানে খাল ছিল, এই জায়গাটাতে কিছু ছিল না, মানে বুকের এক পাশে যেখান থেকে কলিজা বের করে খাইছে ওই জায়গাটাতে অনেক বড় একটা খাল হয়েছিল। তো পরবর্তীতে এইভাবে করে বন্ধুটাকে মানে কষ্ট করে মনে করেন যে জানাজা পড়ায় দাফন কাফন শেষে কান্নাকাটি, আসলে ধরে রাখতে পারতেছিলাম যে এরকম একটা ইনসিডেন্ট হয়। কার কি সমস্যা, কার কি দোষ আমি জানি না রাসেল ভাই, তবে এখানে একটা জিনিসই খারাপ লাগছে যে কেউ প্রতিশোধ নেওয়ার জন্য একজনের মানে দাবায় রাখতে যে একটা জীবন চলে গেল। এরকম আরো অনেক ঘটনা ঘটে গেছে রাসেল ভাই। আরেকটা বন্ধু যে তেঁতুল খাওয়ার পর পজেসড হয়ে গেছিল, ওরও অনেক কাহিনী আছে, ওই কাহিনীটাও আমি পরে জানাবো রাসেল ভাই। এই ছিল আমার ঘটনা।